ফাইনালি পাকিস্তানকে আর সুপার পাওয়ার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বের নাম্বার 1 কান্ট্রি হয়ে গেছে, আর তারা এমন একটি স্কোর অ্যাচিভ করেছে যেটা একেবারে ইনসেন লেভেলের একটা স্কোর, এমন পারফরমেন্স যেটা দেখে সত্যিই মনে হবে যে পাকিস্তানকে আর সুপার পাওয়ার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অন্তত এই একটা সেক্টর যেখানে পাকিস্তানকে হারানো প্রায় অসম্ভব। তাই এখনই যান, সবাই পাকিস্তানকে কংগ্রাচুলেশন জানান, কারণ রিসেন্টলি গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026-এর র্যাঙ্কিং সামনে এসেছে, আর সেখানে পাকিস্তান গোটা পৃথিবীকে পেছনে ফেলে নাম্বার 1 পজিশন দখল করেছে। আরও মজার ব্যাপার যে বুর্কিনা ফাসো যেখানে সিভিল ওয়ার চলছে, সোমালিয়া, সিরিয়া যেখানে নিয়মিত অ্যাটাক হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, বহু জায়গায় বছরের পর বছর পরিস্থিতি সেখানে অস্থির, এই সমস্ত দেশকেও পেছনে ফেলে পাকিস্তান প্রায় 10-এর মধ্যে 8.5-এর কাছাকাছি স্কোর করে একদম ফার্স্ট পজিশনে উঠে দাঁড়িয়েছে। মানে বুঝতেই পারছেন এই পার্টিকুলার ফিল্ডে এই দেশটা কতটা এগিয়ে আছে। গত বছর পাকিস্তান ছিল 2 নম্বরে, আর 1 নম্বরে ছিল বুর্কিনা ফাসো, যেখানে গৃহযুদ্ধ অর্থাৎ সিভিল ওয়ারের মতো একটা সিচুয়েশন আছে, কিন্তু পাকিস্তান তো এদেরকেও ক্রস করে দিল। কি পারফরমেন্স! তবে একটা সিরিয়াস ঘটনাও আছে, কংগ্রাচুলেশন পাওয়ার মতো আরো দুটো দেশ আছে, একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর অন্যটা আনফরচুনেটলি ইন্ডিয়া। খুব খারাপ লাগছে বলতে, ভারত ধীরে ধীরে এই টপ 10-এর জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এই র্যাঙ্কিংটা দেখুন, ভারত গত বছরের তুলনায় 2 ধাপ ওপরে উঠে প্রায় 6-এর কাছাকাছি স্কোর নিয়ে 13 নম্বরে চলে এসেছে। আর আমি জানি আপনারা এই মুহূর্তে কি ভাবছেন, যে এটা হয়তো ওয়েস্টার্নের প্রোপাগান্ডা বা ফরেন ফান্ডিং থেকে হয়েছে, কিন্তু না, কারণ পশ্চিমের পোস্টার বয় আমেরিকাও কিন্তু দারুণ পারফরমেন্স দেখিয়েছে। ইউনাইটেড স্টেটস এক লাফে 6 ধাপ উঠে 28 নম্বরে চলে এসেছে। জার্মানি, অস্ট্রেলিয়ার মতো দেশগুলির অবস্থাও দ্রুত খারাপ হচ্ছে। অস্ট্রেলিয়া তো একেবারে 14 পজিশন জাম্প করেছে। গত বছর গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে তারা ছিল 45 নম্বরে, এবার সরাসরি 31 নম্বরে উঠে এসেছে। মানে ইজিপ্ট, বুরুন্ডি, উগান্ডা, তুর্কির মতো দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে ইন্ডিয়া, আমেরিকা, জার্মানি এরা এখন টেরোরিজম ইম্প্যাক্ট র্যাঙ্কিং এ টপ 30-র আশেপাশে ঘোরাফেরা করছে। কিন্তু এর কারণটা কি? আর তার থেকেও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সটা আসলে মেজার করে কি, আর টপ 10 বা টপ 20-তে চলে আসার মানেটাই কি দাঁড়াচ্ছে? দেখুন, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স মূলত দেখে একটা দেশের ওপর টেরোরিজমের ইম্প্যাক্ট কতটা, অর্থাৎ একটা দেশে টেরোরিস্ট অ্যাক্টিভিটি কত বেশি, কতগুলি টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে, কতটা ক্যাজুয়ালিটি হচ্ছে, এক্সট্রিমিস্ট নেটওয়ার্ক কতটা অ্যাক্টিভ, এবং আগামী দিনে সেখানে এই ধরনের অ্যাটাক হওয়ার থ্রেট কতটা, এই সমস্ত ফ্যাক্টর ধরে একটা ওভারঅল র্যাঙ্কিং তৈরি করা হয়। এই কারণেই পাকিস্তান 1 নম্বরে, কারণ একদিকে পাকিস্তান থেকে প্রচুর এক্সট্রিমিস্ট এবং টেরোরিস্ট নেটওয়ার্ক তৈরি হচ্ছে, অন্যদিকে গত 1 বছরে পাকিস্তানের ভেতরেও ডেঞ্জারাসলি টেরোরিস্ট অ্যাটাকও হয়েছে। এবার ভারতের কথায় আসা যাক। ইন্ডিয়া 15 থেকে উপরে উঠে 13 নম্বরে এসেছে। এর একটা বড় কারণ হিসেবে ধরা হচ্ছে যে প্রায় 8 মাস আগে দিল্লিতে একেবারে হার্ট অফ দ্য সিটিতে লালকেল্লার কাছাকাছি হওয়া বড় বিস্ফোরণকে, যেখানে কয়েকজন মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু ভারতের র্যাঙ্কিং এত উপরে থাকার আরো বড় এবং সব থেকে লং লাস্টিং যে কারণটা, সেটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীরের পরিস্থিতি তো আপনাদের চোখের সামনেই, যে প্রতি মাসেই কোথাও না কোথাও সিকিউরিটি ফোর্সকে এঙ্গেজ করতে হচ্ছে। কখনো অ্যাটাক হচ্ছে, আবার কখনো অ্যাটাক হওয়ার আগেই সিকিউরিটি ফোর্সেস মিলিটেন্টদের নিউক্লিয়াইজ করে দিচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার বুঝতে হবে, অ্যাটাক সফল হলো কিনা সেটা একমাত্র ফ্যাক্টর নয়। সিকিউরিটি ফোর্স যদি আগেই অপারেশন চালিয়ে অ্যাটাককে প্রিভেন্টও করে দেয়, তবুও সেই যে টেরোরিস্ট অ্যাক্টিভিটি এবং তার থ্রেট এনভায়রনমেন্টকেও ইন্ডেক্সের ক্যালকুলেশনে ধরা হয়। এই কারণেই ভারতে ওভারঅল সাকসেসফুল টেরোরিস্ট অ্যাটাক তুলনামূলক কম হলেও অ্যাটাক হওয়ার যে প্রবাবিলিটি, তা অ্যাক্টিভ মিলিটেন্ট প্রেজেন্স এবং কাশ্মীরের সিকিউরিটি থ্রেট সবকিছু মিলিয়ে ইন্ডিয়া এখন টপ 15-এর মধ্যে রয়েছে। কিন্তু আরো সারপ্রাইজিং কেসটা হচ্ছে আমেরিকা। আমেরিকা সত্যি বলতে সবাইকে পেছনে ফেলে দেওয়ার মুডে আছে। লিস্টটা দেখুন, ইজিপ্টে নিয়মিত এক্সট্রিমিস্ট ভায়োলেন্স দেখা যায়, বুরুন্ডি, উগান্ডার মতো জায়গায় আর্মড ক্ল্যাশেস হয়, তারপরেও আমেরিকা 6 ধাপ জাম্প করে টপ 30-র মধ্যে ঢুকে গেছে। অ্যাকচুয়ালি আমেরিকাতে এখন ক্রমশ বাড়ছে শুটিং আর পলিটিক্যালি মোটিভেটেড ভায়োলেন্স। গত 1 বছরে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টাও হয়েছে, চার্লি কার্ককে অ্যাসাসিনেট করা হয়েছে। অ্যাসাসিনেশন অ্যাটেম্পট এবং আইডিওলজিক্যালি মোটিভেটেড অ্যাটাকের ঘটনা আমেরিকায় ক্রমশ বাড়ছে এবং ফিউচার থ্রেটও বেশি বলে এভালুয়েট করা হচ্ছে। এই কারণেই আমেরিকা এখন গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সের টপ 30-তে রয়েছে। এবার জার্মানি কেন 29 নম্বরে আছে? কারণ জার্মানিতে নাইফ অ্যাটাকটা এখন নর্মাল হয়ে গেছে। প্রায় প্রত্যেক দিনই এই ধরনের ক্রাইম দেখা যায়, কোথাও স্ট্যাবিং হয়েছে, কোথাও এক্সট্রিমিস্ট অ্যাটাক হয়েছে। মানে যে ইউরোপকে আমরা কয়েক বছর আগেও সিকিউরিটি আর স্টেবিলিটির বেঞ্চমার্ক হিসেবে দেখতাম, সেই ইউরোপের বড় বড় দেশ এখন ধীরে ধীরে টেরোরিজম র্যাঙ্কিং এর ওপরের দিকে উঠে আসছে।
তবে এবারের র্যাঙ্কিংয়ের সবথেকে বাজে পারফরমেন্স কার সেটা জানতে চান, তাহলে নামটা শুনে আপনি একটু অবাক হতে পারেন। সেটা অস্ট্রেলিয়া নয়, বরং অস্ট্রিয়া, ইউরোপের অস্ট্রিয়া। গত বছর এই দেশটা র্যাঙ্কিংয়ে প্র্যাকটিক্যালি ছিলই না, কারণ জিটিআইতে মূলত টপ 80 কান্ট্রিকে র্যাঙ্ক করা হয়। আর অস্ট্রিয়া এতটাই কম্পারেটিভলি পিসফুল ছিল যে তারা এই লিস্টের মধ্যেই আসতো না। কিন্তু এবার তারা এক লাফে 34 ধাপ ওপরে উঠে 51 নম্বরে র্যাঙ্ক করেছে। এমনকি চায়নার থেকেও ওপরে উঠে এসেছে, কারণ গত এক বছরে অস্ট্রিয়ার ভেতরে টেরোরিজম রিলেটেড অনেক ইনসিডেন্ট সামনে এসেছে, আর ভবিষ্যতেও অনেক অ্যাটাক হবে এমন রিস্কটা ধরা হচ্ছে। একটার পর একটা সাসপিশিয়াস এবং এক্সট্রিমিস্ট ইনসিডেন্ট সামনে আসছে। এই কারণেই অস্ট্রিয়ার র্যাঙ্কিং এতটা খারাপ হয়েছে। দারুণ বাজে পারফরমেন্স এটি। আর এবার উল্টো দিকটা দেখি যে কারা ইমপ্রুভ করেছে। অনেক দেশ আছে যাদের র্যাঙ্কিং 10 থেকে 11 ধাপ নিচে নেমেছে, আর এখানে নিচে নামা মানে ভালো খবর যে সেখানে টেরোরিস্ট অ্যাটাক আর থ্রেট কমেছে। কিন্তু বড় দেশগুলির কথা বললে চায়নার পারফরমেন্সও বেশ ভালো। একসময় চায়না নিয়মিত টপ 50-র মধ্যে থাকতো, এমন সময়ও গেছে যে চায়না টপ 10-এর কাছাকাছি চলে এসেছিল, কিন্তু এবার তারা প্রায় 5 পজিশন ইমপ্রুভ করে টপ 50-র বাইরে গিয়ে 54 নম্বরে পৌঁছেছে। এটা ডেফিনেটলি বড় ইমপ্রুভমেন্ট। আর চায়না আমাদের জিওপলিটিক্যাল রাইভাল হতে পারে, আমাদের সঙ্গে তাদের কনফ্লিক্ট থাকতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে তারা যে ভালো কাজ করছে সেখান থেকে আমরা কিছু শিখবো না। বিশেষ করে এই একটা বিষয়, দেশের ভেতরে থাকা সিকিউরিটি থ্রেট কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা চায়না ভালো জানে। আমি এটা কেন বলছি, কারণ ইন্ডিয়াকে নিয়ে জিটিআই ডিসকাশনে একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় উঠে এসেছে। এখানে একটু মন দিয়ে শুনুন। দিল্লিতে প্রায় 8 মাস আগে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, সেই ঘটনায় ইন্ডিয়ান এজেন্সিজ অনেক ক্ষেত্রে ভালো কাজ করেছিল। পুরো নেটওয়ার্ককে বড় অ্যাটাক করতে না দিয়ে অনেকটা কন্টেইন করা হয়েছিল এবং ড্যামেজও কম্পারেটিভলি সীমিত রাখা হয়েছিল। কিন্তু একই সঙ্গে ভারতের একটা বড় উইকনেসও সামনে এসেছে, আর সেটাই একটা কারণ যে ইন্ডিয়া এখনো টপ 15-এর মধ্যে আছে। দিল্লির একেবারে কাছাকাছি একটা ইউনিভার্সিটি বছরের পর বছর চলছিল, যেটা পরিচালনা করছিল এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে একাধিক ফ্রড কেসের অভিযোগ এবং মামলা ছিল, সে জেলেও গিয়েছিল। তারপরেও সেই ইউনিভার্সিটির মধ্যে অনেক কিছু চলছিল যেগুলি ইন্ডিয়ান এজেন্সিদের চোখের নাগালের বাইরে ছিল। কিন্তু পরে জানা যায় যে সেখানে বছরের পর বছর ধরে প্ল্যানিং চলছে এবং সেখান থেকে এক্সট্রিমিস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছিল। কিন্তু অবাক করার বিষয় যে এত বছর ধরে যখন এইসব চললো, কিন্তু এজেন্সিজের কানে কিছুই গেল না কিভাবে? আরো বড় প্রশ্ন যে যখন এই ইউনিভার্সিটিতে পড়া ছাত্রদের একটা বড় অংশ কাশ্মীর থেকে আসছিল, তখন পোটেনশিয়াল রেডিকালাইজেশন বা রিক্রুটমেন্টের পসিবিলিটি মাথায় রেখে বেসিক সিকিউরিটিটা কেন করা হয়নি? এর মানে এই নয় যে কাশ্মীরি স্টুডেন্ট মানেই সন্দেহভাজন। পয়েন্ট হলো যে ইনস্টিটিউশনের ম্যানেজমেন্টের হিস্ট্রিতেই সিরিয়াস রেড ফ্ল্যাগ রয়েছে। সেখানেই যদি সিকিউরিটি সেন্সিটিভ রিজিয়ন থেকে আরো বড় সংখ্যায় স্টুডেন্ট আসে, তাহলে ইনস্টিটিউশনের ফিনান্সিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অর্গানাইজেশনাল যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তা অন্তত যাচাই করা তো স্বাভাবিক ছিল। যদি শুরুতেই প্রপার ইনভেস্টিগেশন করা হতো, তাহলে হয়তো বহু বছর আগেই এই ইউনিভার্সিটিটির ফ্রড কানেকশনটা সামনে চলে আসতো। তাই সিচুয়েশনটাই হয়তো এতটা এসকালেট হতো না। তখন আলাদা আলাদা করে বছরের পর বছর সার্ভেলেন্স চালানো বা পরে একটা বিশাল ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজনই পড়তো না। এই জায়গাটাতেই ইন্ডিয়ার জন্য লেসন রয়েছে। এই ধরনের ছোট ছোট ইন্টেলিজেন্স গ্যাপ, তারপরে যে অ্যাডমিনিস্ট্রেশন লুপ হোল রয়েছে এবং মনিটরিং যে ফেলার রয়েছে, সেগুলোকে যদি ঠিক করা যায়, তাহলে এক বছরের মধ্যেই ইন্ডিয়ার র্যাঙ্কিং টপ 20-র বাইরেও চলে যেতে পারে। মানে ভারতের ক্ষেত্রে সিচুয়েশন এমন নয় যে পুরো সিস্টেম ভেঙে পড়েছে, কিন্তু ক্রিটিক্যাল কিছু চেঞ্জ দরকার। সেখানেই সব থেকে বেশি কাজ করতে হবে। অন্যদিকে সব থেকে বেশি অ্যালার্ম বাজছে আমেরিকাকে নিয়ে, কারণ আমেরিকা এই র্যাঙ্কিংয়ে যেভাবে এগোচ্ছে সেটা সত্যিই অসাধারণ, অবশ্যই ভুল ডিরেকশনে। একসময় আমেরিকা টপ 50-তেও থাকতো না, আজ টপ 30-তে ঢুকে গেছে। এবং যেভাবে র্যাঙ্কিং দ্রুত ওপরের দিকে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকার ভেতরে ভায়োলেন্ট এক্সট্রিমিজম এবং আইডিওলজিক্যালি মোটিভেটেড অ্যাটাকের রিস্ক কতটা দ্রুত বাড়ছে। সব থেকে চিন্তার কারণ, সাধারণ মানুষ এই আইডিওলজিক্যাল কনফ্লিক্টের কারণে অস্ত্র তুলে নিচ্ছে। এইসব পলিটিক্যাল হেট্রেড, সোশ্যাল পোলারাইজেশন আর এক্সট্রিমিস্ট আইডিওলজি, এসবের সঙ্গে সহজে উইপন অ্যাক্সেস যখন মিশে যায়, তখন সিচুয়েশনটা কতটা ডেঞ্জারাস হতে পারে বা ফ্যাটাল হতে পারে সেটা আমেরিকা এখন দেখছে। এই ট্রেন্ড যদি চলতে থাকে, তাহলে আগামী বছর আমেরিকাকে টপ 20-র মধ্যে দেখে অবাক হওয়ার কিছু থাকবে না। জার্মানি এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলির ক্ষেত্রেও এই র্যাঙ্কিং একটা ক্লিয়ার অ্যালার্ম বেল বাজিয়েছে, কারণ লিস্টটা ভালো করে দেখলেই বুঝবেন যে ইউরোপের বহু দেশই টপ 50-র মধ্যে ঢুকে পড়েছে। কয়েক বছর আগে পর্যন্ত যখন এইসব দেশগুলো নিজেদেরকে সেফ মনে করত, তাদের অনেকেরই এখন টেরোরিজম এবং এক্সট্রিমিস্ট ভায়োলেন্সের রাইজিং থ্রেটের মুখোমুখি। নাও আপনাদের কাছে কোশ্চেন যে আপনারা এই বিষয়ে কি ভাবছেন, বিশেষ করে পাকিস্তানের নাম্বার 1 পজিশন আর ইন্ডিয়া 13 নম্বরে উঠে আসা এবং আমেরিকা ইউরোপের যে দ্রুত ডাউনফল হচ্ছে, এর মধ্যে কোন বিষয়টা আপনার সব থেকে বেশি সারপ্রাইজিং লাগছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।